আবারও আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে শাহ সিমেন্ট। 2014 সালের 5ই জানুয়ারি দশম সংসদ নির্বাচন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বর্জন করায় আওয়ামী লীগ 234টি আসনে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো 2014 সালের 12ই জানুয়ারি সরকার গঠন করে। সেই থেকেই 5ই জানুয়ারিকে আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করলেও বিএনপি পালন করে আসছে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে। এরই ধারাবাহিকতায় এবছরও 5ই জানুয়ারি আওয়ামী লীগ রাজধানীতে সভা সমাবেশ ও বিজয় শোভাযাত্রা করেছে। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের কর্মসূচিতে 14 দলীয় জোট শরিকদের অংশ নিতে দেখা গেলেও এবার দেখা যায়নি। এক্ষেত্রে 14 দল ও আওয়ামী লীগের নেতারা অবশ্য বলছেন এটি বড় কোনো ঘটনা নয়। আওয়ামী লীগ পালন করলে 14 দলেরও পালন করা হয়ে যায়। তবে হাই প্রোফাইল তদবির করে সমাবেশের অনুমোদন পাওয়ার কথা বলা বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি সরোয়ার্দী উদ্যানে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে সমাবেশ করতে পারলেও গত বছরের মতো এবারও পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বা সরোয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারেনি। তবে বিএনপি বলছে পুলিশি অনুমতি ছাড়া সমাবেশের চেষ্টা তারা করেনি রাজনৈতিক কৌশলের কারণে। বিএনপি আর তার জোট সঙ্গীরা বলছে 5ই জানুয়ারির ভোট এবং ভোটারবিহীন নির্বাচন ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসবের জবাবে বলেছেন 5ই জানুয়ারি নির্বাচন ভোটারবিহীন ছিল না। 88 সালে এরশাদ ও 96-এ খালেদা জিয়া ভোটারবিহীন নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় এসে টিকতে পারেনি। আর 5ই জানুয়ারি দেশের মানুষ ভোট দিয়েছে বলেই আওয়ামী লীগ সরকার 4 বছর পূর্ণ করতে পেরেছে। এই সব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনাকে দিয়ে যদি শুরু করি যে 5ই জানুয়ারিতে কেউ সমাবেশ করবে কেউ করবে না, বা পুরো বাকি বছর মানে বাকি 360 দিনও কেউ সমাবেশ করবে কেউ করবে না, নিয়মটা এমনই কেন? নির্বাচনের বছরেও নিয়মটা পাল্টাবে না? এটা কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তবে কেন তারা করবার অনুমতি পাননি সে বিষয়ে যদি আমরা ভাবি তাহলে আমরা দেখতে পাবো এই নির্বাচনকে বর্জন করবার জন্য 5ই জানুয়ারি 2014 সালে একদিনে বেগম জিয়ার নির্দেশে বিএনপির কর্মীরা জামায়াতের সাথে সম্পৃক্ত হয়ে জামায়াতের সাথে একসাথে মিলে 24 জন লোককে হত্যা করেছে। একদিনে কিন্তু 24 জন লোক হত্যা হয়। একদিনে যখন 24 জন লোক হত্যা হয়েছে সেই বিষয়টিকে তারা যদি পুনরায় তাদেরকে যদি আপনি সুযোগটা দেন, সেখানে তো সেই 24 জন মানুষের স্মৃতির প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। তারা সেটা প্রতিহত করতে চেয়েছিল এবং প্রত্যেকবারই কিন্তু যখনই তারা সুযোগ পেয়েছে 5ই জানুয়ারিতে তারা প্রতিহত করবার চেষ্টা করে তারা ব্যর্থ হয়। পরবর্তী বছর একইভাবে একই ধারায় একই ধারাবাহিকতায় তারা মানুষ হত্যা করেছে। তো আমার 4 বছরের মধ্যে দুবার অর্থাৎ 50% অফ দ্য টাইম তারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল। এই 5ই জানুয়ারি নির্বাচনকে প্রতিহত করবার জন্য একবার, পুনরায় সেই নির্বাচনের যখন 1 বছর পূর্তি হয় তখন আরেকবার, আর বাকি দুবার যখন তারা অনুমতি পায়নি তখন কিন্তু কেউ কিন্তু মারা যাননি। সুতরাং এই বিষয়টা যদি আপনি বিবেচনায় নেন, সেখানে অটোমেটিক্যালি স্বাভাবিকভাবেই আমি কিন্তু আরেকটা ঝুঁকি নিব না, প্রাণহানি হওয়ার আরেকটা ঝুঁকি নিব না। তো 5ম বছরে এসে প্রশাসন হয়তোবা সেদিক থেকে তারা দেননি, কিন্তু আপনার কথার মধ্যে কিন্তু একটা সূত্র আপনি এখানে দিয়েছেন, সেটি হচ্ছে বাংলাদেশে অগ্রহণযোগ্য অগণতান্ত্রিক অসাংবিধানিক নির্বাচন যখনই হয়েছে সেই সরকারগুলো কিন্তু পূর্ণাঙ্গ মেয়াদ পালন করতে পারেনি। জেনারেল জিয়া হানা ভোটের মাধ্যমে যেই প্রহসন করেছিল, জেনারেল জিয়ার মেয়াদ কিন্তু শেষ হয়নি। আলোচনা করবই, কিন্তু আমার আবার একটা জানবার ইচ্ছা যে তাহলে 5ই জানুয়ারি আপনাদেরই আলাদা করে পালন করবার কি আছে? মানে এই গণতন্ত্র রক্ষা দিবসই বা পালন করতে হবে কেন? 5ই জানুয়ারি নির্বাচনের মতো হয়েছে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, মানে সাংবিধানিক অবশ্যই আছে। এজন্যই আছে যে 5ই জানুয়ারি নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি ঐতিহাসিক সাংবিধানিক উদারতার উদাহরণ রেখেছেন। সাংবিধানিক উদারতার উদাহরণ অর্থাৎ যা বাংলাদেশে কখনো হয়নি, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় বিরোধী দলের নেতৃবৃন্দকে বলেছিলেন এসে যোগদান করবার জন্য, নির্বাচন অনুষ্ঠান করার স্বার্থে, অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার জন্য। সেক্ষেত্রে তিনি যে উদারতাটা দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি।
সুতরাং আমরা শুধুমাত্র গ্রহণ করেন নাই, মানে গ্রহণ করেন নাই তিনি, তারা তাদের সাংবিধানিক অধিকার চর্চা করেছেন, কিন্তু তারা কিন্তু কিভাবে নির্বাচনটা হওয়া প্রয়োজন কোন ধরনের রূপরেখা তো দূরের কথা, কোন ধরনের কাঠামোই দিতে পারেননি। শুধুমাত্র পেট্রোল বোমা উপহার দিয়েছেন জাতিকে। পেট্রোল বোমা উপহার দিয়ে দুবার মানুষ হত্যা করেছেন। 300টা মানুষের লাশের উপরে কিন্তু এই 5ই জানুয়ারি দাঁড়িয়ে আছে, এবং সেই লাশগুলোর দায় দায়িত্ব বেগম জিয়ার ব্যক্তিগত দায় দায়িত্ব। তার সরাসরি নির্দেশে মলোটভ ককটেল মেরে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা হয়েছে। সুতরাং সেই দায় দায়িত্ব রাজনৈতিকভাবে বিএনপিকে নিতে হবে, ব্যক্তিগতভাবে বেগম জিয়াকে নিতে হবে। আমাদের কথাটি হচ্ছে জনগণকে আমাদের স্মরণ করিয়ে দিতে হবে, জনগণকে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে উদযাপন করার মাধ্যমে যে আমরা গণতান্ত্রিক শক্তি, 40% মানুষ কিন্তু ভোট দিয়েছে, বিএনপি প্রতিহত করতে গিয়ে ব্যর্থ হয়েছে, সেটা জনগণকে আমরা স্মরণ করিয়ে দিব। এবং আগামীতেও তারা নির্বাচন করবেন কি করবেন না সেটা মুখ্য বিষয় নয়, তারা মাঠে নামতে পারবেন না, তারা একটি রাজনৈতিক অবশ্যই মাঠে নামতে পারবেন। 5ই জানুয়ারি না, 5ই জানুয়ারি তারা হত্যা করেছেন, তো যারা হত্যা করেছেন একটা দিন, আমি তাকে আরেকবার কেন সুযোগ দিব? শামা ওয়াহেদ, আমার মনে হয় অনেক প্রশ্ন ব্যারিস্টার নওফেলি তুলেছেন, কাজে সেই প্রশ্নের উত্তরই যদি আপনি দেন যে আপনারা নির্বাচন প্রতিহত করেছেন, তখন হত্যা করেছেন, 2015-তে পেট্রোল বোমার কথা বলেছেন ব্যারিস্টার নওফেল, যে এরপরে আপনাদেরকে 5ই জানুয়ারি নামতে দেওয়া যায় না। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগ নামের যে দলটি আছে এখন সরকারে, তারা যে গণতন্ত্র মানে দিবস পালন করে, এটাই একটা হাস্যকর ব্যাপার, ঠিক আছে? কারণ গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। এখন ওনারা আওয়ামী লীগ বিশ্বাস করে সেই তন্ত্র যেখানে আওয়ামী লীগ সবকিছু করবে, আওয়ামী লীগ সবকিছু ধরবে, আওয়ামী লীগ মারবে, আওয়ামী লীগ জেলে দিবে, আওয়ামী লীগ মামলা দিবে, আওয়ামী লীগ হামলা দিবে, আওয়ামী লীগ গুম করবে, সবকিছু আওয়ামী লীগ করবে, সেই জায়গাটায় আওয়ামী লীগ হচ্ছে গণতন্ত্র বিশ্বাস করে। তো এখন এইটার প্রথম কথা, 1 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য হোল থিং ইজ এ জোক যে 5ই জানুয়ারি ওনারা গণতন্ত্র দিবস হিসেবে পালন করে। আপনিও একটা প্রশ্ন ওনাকে করেছিলেন যে কেন 96-তে ওনারা এসছে না? 96-তে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, ওনারা কি প্রতি বছর সেই দিনটা পালন করতো গণতন্ত্র দিবস? ভোটের দিন আগে কখনো পালন হতে আমরা দেখি নাই। আচ্ছা, এটা হচ্ছে যে ওনাদের প্রধানমন্ত্রী, ওনার উত্তরটা হচ্ছে 24 জন মানুষ নাকি আগে, উনি যখন বলছেন তখন কিন্তু আমি বলি নাই। আচ্ছা, প্রধানমন্ত্রী, এখন যে প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, উনি নিজেই বলেছেন যে 5ই জানুয়ারির মতো ইলেকশন উনি রিপিটেশন চান না। উনি ওনার এমপি মন্ত্রী যারা ক্যান্ডিডেট ভায়াবল, তাদেরকে ওনারা বলছেন তোমরা এলাকায় যাও, কাজ করো, আমি 5ই জানুয়ারির মতো নির্বাচন আর বাংলাদেশের মাটিতে হবে না। দ্যাট মিনস যে প্রধানমন্ত্রী নিজেও, উনি মুখে যাই বলুক না কেন, পলিটিক্যাল বক্তব্য উনি যাই দেখ না কেন, উনি নিজের মনে জানে যে 5ই জানুয়ারির নির্বাচনটা একটা ফার্স ছিল, একটা বাংলাদেশের মাটিতে যেখানে 154টি সিট অলরেডি আপনার হয়ে যায়, এমপি হয়ে যায়, সেখানে আপনার বাকি নির্বাচন হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই নির্বাচনে কত % ভোট পড়েছে, কোন কেন্দ্রে কয়জন ভোট দিয়েছে, কতটা সকাল 10টা 11টার মধ্যে ভোট শেষ হয়ে গেছে, সবকিছু কিন্তু আপনারা সহ প্রত্যেকটা মিডিয়া কাছে আছে। এখানে বাস্তবতা হচ্ছে যে 5ই জানুয়ারি নির্বাচনটা কোনো নির্বাচন হয় নাই। ইভেন এখানে জাতীয় পার্টির নেতা আছেন, জাতীয় পার্টিকে এরশাদ সাহেবও কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত ওনার নমিনেশন পেপার সাবমিট উনি করেছেন কিনা করে নাই সেটা নিয়েও কিন্তু দ্বিধার মধ্যে ছিল, যদি আপনার মনে থাকে। আমাদের মেমোরিতে আমাদের বাংলাদেশিদের সমস্যাকে আমরা ভুলে যাই। এখন আমরা যে ইফ ইউ থিঙ্ক আবার 2014 5ই জানুয়ারি, আমরা কিন্তু তার আগে কিন্তু এরশাদ সাহেব অনেক দোটানার মধ্যে ছিলেন, এবং সেই সময় কি করা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার তখন এরশাদ সাহেবকে জোরপূর্বক, ওনার নেতাকে জোর করে সিএমএইচ এ ভর্তি করে ওনার ওয়াইফকে তার নির্বাচনটা কেন বিকজ জাতীয় পার্টি গেলে ওনাদের একটা বৈধতা হয়, যে অফকোর্স জাতীয় পার্টি ইজ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স, ওখানে গেলে বৈধতা, এবং আরো অনেক, শুধু বিএনপি তো যায় নাই, আরো অনেক দলই যায় নাই, এবং সবারই কিন্তু একটাই মানে ডিমান্ড ছিল। ডিমান্ডটা কি ছিল? যে আমরা এই দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, কারণ নির্বাচনটা সুষ্ঠু হওয়ার কোনো পসিবিলিটি নাই। আপনার কি মনে হয় শামা ওবায়দ, এই কারণে আওয়ামী লীগ এই দিনটি এত সাড়ম্বরে পালনের প্রয়োজন বোধ করে যে যেদিন আপনারা প্রতিহত করতে চাইলেন তার পরের বছর আপনারা 3 মাস লাগাতার আন্দোলনে থাকলেন, কিন্তু সরকার পতন হলো না, 4 বছর কাটিয়ে ফেললো, এই কারণে মানে প্রতিহতের বিপক্ষে গিয়ে নির্বাচনটি একা একা করে সরকারে টিকে যাওয়া,
এই পুরো প্রক্রিয়া একটা বিজয় দেখেন কিনা? যখন কিন্তু এটা কিসের বিজয়? এটা তো বাংলাদেশের পরাজয়, এটা গণতন্ত্রের পরাজয়। আওয়ামী লীগের বিজয় হতে পারে, শেখ হাসিনার বিজয় হতে পারে, ওনার নফেল সাহেবের ব্যক্তিগত বিজয় হতে পারে, কিন্তু এটা বাংলাদেশের পরাজয়, গণতন্ত্রের পরাজয়। এবং সবচেয়ে বড় হচ্ছে উনি পেট্রোল বোমার কথা বলেছেন। পেট্রোল বোমার তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু 5ই জানুয়ারি নির্বাচন তারা ভোট দেয় নাই, ভোট কেন্দ্রে যায় নাই কিন্তু। এবং পেট্রোল বোমার ওনার কথা উনি বলেছেন, পেট্রোল বোমার কালচার আওয়ামী লীগের মধ্যে আছে। এবং আমার বহু উদাহরণ আপনার এখানেও আমি দিয়েছি, বহু জায়গায় দিয়েছি, এবং বহু উদাহরণ আছে যেখানে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পেট্রোল বোমা সহ ধরা পড়েছে এই 2015 সালে। আপনার যুগান্তর, জনকণ্ঠ, ইত্তেফাক, যেগুলো বিএনপির পত্রিকা না, এসব পত্রিকায় ছাপা হয়েছে। তারা কিন্তু কোনো রিজয়েন্ডারও দেয় নাই, তারা কোনো প্রতিবাদও করে নাই। তো সুতরাং বাস্তবতা হচ্ছে যে ওনারাই একটা ফিট করে রেখেছিল ক্যামেরা আপনার বার্ন ইউনিটে, যে ওনারাই পেট্রোল বোমাতে লোক পুড়িয়েছে, লোক ওখানে বার্ন ইউনিটে নিয়েছে এবং ছবি তুলে দেখেছে বিএনপি জামাত করেছে। সুতরাং বাস্তবতা হচ্ছে যে প্রথম কথা হাস্যকর যে ওনারা এই দিনটা পালন করে, এবং ওনারা এই দিনটা পালন করে টু প্রুভ যে ওনারা জানে যে এই 5ই জানুয়ারি নির্বাচনটা একটা প্রহসন ছিল, সেটাকে কভার দেওয়ার জন্য তারা প্রত্যেক বছর। আমি পরের অংশে আপনার কাছে আসলে এসে আবার সেই প্রশ্নটা করব যে 4 বছর টিকে গেল কি করে তাহলে সেই এই সরকার, এবং মহা সাড়ম্বরেই তো টিকলো। আমি আসবো আপনার কাছে এই প্রশ্ন নিয়ে। এটিইউ তাজ রহমান, আপনার কাছে জানতে চাই যে এই দিনটিকে 5ই জানুয়ারি কি জাতীয় পার্টি কিভাবে দেখে? গণতন্ত্র হত্যা, গণতন্ত্রের বিজয়, আর শামা ওবায়েদ মনে করালেন যে নির্বাচনটিতে তো আপনাদেরও আপনারাও যে আপনাদের চেয়ারম্যান বললেন যাবেন না, তারপরে একরকমের র্যাব দিয়ে তাকে সিএমএইচে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে নির্বাচনে অংশগ্রহণ। আপনারা কি মনে করেন এতে গণতন্ত্রের বিজয় অর্জিত হয়েছে না হত্যা হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, 5 জানুয়ারি নির্বাচনকে নিয়ে আপনার প্রধানমন্ত্রীর উদাহরণ 1988 সালের 1996-এর। ঠিক, আমরা 88 সালের নির্বাচনে 2 বছর ছিলাম, পারিনি, চলে গেছিল। বিএনপি 96-এ ছিল। 2014 5 জানুয়ারি নির্বাচন, 4 বছর ক্ষমতা আছে। এটার জন্য বিরোধী দলের হয়তো সেই ক্ষমতা ছিল না, অথবা সরকার অত্যন্ত শক্তিশালী। কোনটা আপনি ধরে নেবেন? কোনটা আপনি ধরেন? আপনারা মনে করেন? আমরা তো আওয়ামী লীগের সরকার না, আমরা তো বিরোধী দল, সংসদের বিরোধী দল। নির্বাচনে অংশগ্রহণ করেছি, যে অঙ্গিকেই হোক আমাদের অংশগ্রহণটা হয়ে গেছে। আপনার শুরুতে বলেছিলেন যে বিএনপি বলেছে কৌশলের জন্য তারা দলীয় অফিসের সামনে সমাবেশ করে নাই। রাজনীতি কিন্তু একটা কৌশল, সব দল তার একটা কৌশল নির্ধারণ করে দলকে টিকে থাকার জন্য এবং দেশের স্বার্থে করার জন্য। সেই কৌশল অনুযায়ী আমরা 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ, ইভেন্চুয়ালি আমরা অংশগ্রহণ করেছিলাম। এখানে আমাদের কৌশল অনুযায়ী হয়তোবা অনেক ডিল আমাদের সাথে যতটুকু হওয়ার দেশের স্বার্থে, দলের সাথে হয় নাই, তখন একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। ইভেন্চুয়ালি আমরা নির্বাচনে গিয়েছি, নির্বাচনে এখন সংসদ বিরোধী দল হিসাবে আছি। বাট এই নির্বাচন 5 জানুয়ারির মতো নির্বাচন আগে যখন ওনারা বলেন, কিন্তু 5 জানুয়ারি নির্বাচন তো পার্টিসিপেটরি ছিল না, সব দলের অংশগ্রহণ ছিল না, এটা অস্বীকার করার কিছু নাই। এটা আমরা ছিলাম কিন্তু বিএনপি ছিল না, বিএনপি একটা বৃহত্তর দল ছিল না। যখন একটা বৃহত্তর পার্টিসিপেটরি হয় না, তখন এটাকে আপনি বলতে পারেন যে সবার অংশগ্রহণে হয় না, বাট অবহিত না, সেই সাংবিধানিক নির্বাচন ছিল। 88-এর নির্বাচনও কিন্তু সাংবিধানিক নির্বাচন ছিল, 96-এর নির্বাচনও কিন্তু সাংবিধানিক নির্বাচন ছিল। আপনি যদি সাংবিধানিকের কথা বলেন, প্রত্যেকটা 3টাই নির্বাচন কিন্তু সংবিধানের ধারাবাহিকতা, আপনি সবাই মেনে নিতে হবে। আমি একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে আমি আসলে আলাপ করতে চাই যে আমাদের দর্শকরাও প্রশ্ন করছেন যে, জি আমি আপনার কাছেই ফিরবো, যে প্রধানমন্ত্রীর মন্তব্যটা নিয়ে যে কিন্তু সাংবিধানিক নির্বাচন করে অন্যরা টিকতে পারলেন না, আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার টিকে গেল কি করে? একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহন। এটিইউ তাজ রহমান, তানভীর হোসেন রাসেল বলছেন যে কেউ সমাবেশ করবে, কেউ করবে না, তা তো হবে না। বিএনপির সমাবেশ হলেই যানবাহন বন্ধ হয়, এটাই কি সুস্থ ধারার রাজনীতি আমাদের? সমাবেশ তো গণতান্ত্রিক চর্চার অংশ। দাউদ ইব্রাহিম মনে করাচ্ছেন যে আপনিও বলছিলেন যে 5ই জানুয়ারি সব গণমাধ্যমে এসেছে যে যথেষ্ট ভোট পড়েনি, এই রকমই একই কথা বলেছেন আরেকজন দর্শকও। তিনি লিখছেন যে একটা বিরাট অংশ তো আসলে কাউসার খান, তিনি বলছেন এই নির্বাচনটিকে কি করে গণতান্ত্রিক নির্বাচন বলা যায় 5ই জানুয়ারি নির্বাচনকে, কারণ অনেকগুলো আসনে ভোট হয়নি, কাজেই আমরা তো ভোটই দিতে পারিনি। ফারুক হোসেন বলছেন আমার ভোট আমি দেব। এই বিষয়গুলো থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাব দিয়েছেন, এই যে ভোটারবিহীন নির্বাচন যখন বলা হচ্ছে, যে ভোটারবিহীন নির্বাচন যদি হতো তাহলে 88-96-এর পরিণতি হতো। আওয়ামী লীগ সরকার টিকে গেল কি করে? একরকমের ভোটাররা ভোট কেন্দ্রে না গেলেও সরকারের পিছিয়ে আছে, পেছনে আছে। আমি আপনাকে শুরুতে বলেছিলাম যে আওয়ামী লীগ সরকার টিকলো 2টা কারণ। একটা হলো সরকার অত্যন্ত শক্তিশালী,
দে ইউজড অল মিনস অফ ফোর্স পাওয়ার আমাদের থাকতে হবে। দ্বিতীয় হলো যারা সংসদের বাইরে বিএনপি আছে তাদের সেই সক্ষমতা এই সরকারকে সরানোর জন্য হয়তো বা ছিল না। 88 এর ইলেকশনের জন্য আন্দোলন করে একদম ম্যাসাকার করে করা হয়েছিল, 96ও সেটা হয়েছিল। বিএনপি 1 বছর পরে আন্দোলন করেছিল, সেই আন্দোলনটা সফল হয় নাই। সফল হলে হয়তো বা অন্যটা হইতো। কিন্তু আরেকটা কথা মনে রাখবেন, আমি আপনাকে আগেই বলেছিলাম 88 ইলেকশন যেভাবে সাংবিধানিক ছিল 96 এর ছিল 5 জানুয়ারিটা ছিল, 5 জানুয়ারিটা টিকে গেছে। টিকে গেলে বলে যার ডিফারেন্ট বৈধতা সেটা না। এটা সরকার তার যেভাবেই হোক, ক্ষমতা হোক আর তার উন্নয়ন হোক আর ধারাবাহিকতা হোক আর লিডারশিপ হোক দিয়ে সরকার 4 বছর সেটা চালিয়ে নিয়ে যাচ্ছে, সহযোগিতা হচ্ছে। কিন্তু এটার এক্সাম্পলটারি বারবার হলে কিন্তু সেই আরেকটা যদি সাংবিধানিক আপনি ধরেন সবার অংশগ্রহণে না হয়, তাহলে আরেকটা কিন্তু সমস্যা দেশের জন্য থেকেই যাবে। সবার অংশগ্রহণে যদি নির্বাচন হয়, ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সরকার বলবে একটা, অবজারভার বলবে একটা, বিএনপি বলবে আরেকটা, আমরা বলবো আরেকটা, সেটা আসবে না যখন সবার অংশগ্রহণে হবে। সেই সবার অংশগ্রহণে করার জন্য সরকারের প্রত্যক্ষ হতে হবে, বিএনপি থেকে নমিনি হইতে হবে, এবং আমরা চাই সবার অংশগ্রহণে একটা নির্বাচন। আমি যদি আমার মনের মতো একটা প্রশ্ন করেছেন শামা ওবায়েদ ফারুক মেহেদী, যে 4 বছর ধরে তো একই আলোচনা চলছে, 5 বছর 2018তেই তো শেষ হবে। দুদলই জনগণের সরলতার সঙ্গে এক রকমের প্রতারণা করছে কিনা, নির্বাচনের বছরে সাধারণ জনগণ আসলে কি প্রত্যাশা করতে পারে? আমি যদি সেই প্রত্যাশা মানে 5ই জানুয়ারির নির্বাচন থেকে বেরিয়ে আগামী নির্বাচনটা যাতে 5ই জানুয়ারির মতো না হয়, বিএনপি সেক্ষেত্রে কি করতে পারে? আর 5ই জানুয়ারি নির্বাচন করে সরকার টিকে গেল কি করে? 4 বছর জনসমর্থন ছিল বলেই তো। সেটা আমি মনে করি না জনসমর্থন ছিল বলে টিকে গেছে। আপনি যখন একটি সরকার, একটি দল, রাজনৈতিক দল যখন শুধুমাত্র প্রশাসনকে ব্যবহার করে টিকে থাকতে চায় এবং র্যাব, পুলিশ, আপনি মানে বেসিক্যালি সব ধরনের অ্যাডমিনিস্ট্রেশন যেটা তাদের হাতের মুঠোয় আছে সেগুলো ব্যবহার করে যখন তারা টিকে থাকতে চায় তখন তারা টিকে থাকতে পারে। এবং বাস্তবতা হচ্ছে যে জনগণ যদি তাদের সাথে থাকতো তাহলে জনগণের কাছে তারা বারবার ফিরে যেত। তারা কিন্তু জনগণের মানে জনগণের তাদের সাথে নাই দেখেই কিন্তু প্রধানমন্ত্রী এই কমেন্টটা করেছিলেন যে এরকম নির্বাচন ওনারা দ্বিতীয়বার দেখতে চান না। এবং তখন 2014 5ই জানুয়ারি নির্বাচনের আগে কিন্তু ওনারা বলেছিলেন যে এটা একটি সংবিধান রক্ষার নির্বাচন। এরপরে তারা আলোচনার মাধ্যমে আরেকটি মানে তারা আলোচনায় বসতে তারা রাজি, এরকম একটা কথা কিন্তু অর্থমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রী অনেকেই তাদের দায়িত্বশীল অনেকেই বলেছিলেন। তারপরে কিন্তু এই জিনিসটা আর ঘটেনি। সুতরাং যখন একটি সরকার স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ চালাতে চায় এবং তাদের হাতে যেই ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা মানে সর্বাধিক অপব্যবহার করে যখন তারা টিকে থাকতে চায় এবং ফ্যাসিবাদী আচরণ করে টিকে থাকতে চায়, গুম মামলা হামলা দিয়ে টিকে থাকতে চায়, তখন সেই সরকার টিকে থাকতে পারে। কারণ তারা একটা ভীতি সৃষ্টি করেছে সারা দেশে। 2017 শেষে আজকে 2018তে আমরা পা দিয়েছি। 2018 1 জানুয়ারিতে কিন্তু অনেকগুলো পত্রিকায় 2017 একটা ইয়ে ছিল যে সারা বছর আমরা কি দেখেছি। 2018তে আমরা প্রত্যেকটি পত্রিকা গবেষণাগার তারা কিন্তু বলেছে যে আগে গুমের ভয়টা শুধু রাজনীতিবিদদের মধ্যে ছিল, যারা রাজনীতি করে, যারা কর্মী, তাদের মধ্যে ভয় যে ঠিক আছে আমি রাজনীতি করছি, বিএনপি করছি বা অন্য কোনো দল করছি, আমার কোনো বিপদ হতে পারে। কিন্তু এখন গুমের ভয়টা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে গেছে। আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট গুম হচ্ছে, ইউনিভার্সিটি শিক্ষক গুম হচ্ছে, ব্যবসায়ী গুম হচ্ছে। কেন গুম হচ্ছে আমরা জানি না। আবার 2 মাস পরে ফিরে এসে তারা একেবারে নির্বাক, নিশ্চুপ, কোনো কথা বলছে না। এই রহস্যজনক ঘটনাগুলো বাংলাদেশের মাটিতে কেন ঘটবে? যদি একটি গণতান্ত্রিক সরকার থাকতো, গণতান্ত্রিক সরকার নাই দেখেই আজকে এই ঘটনাগুলো ঘটছে। তো সুতরাং আমি যে দর্শকটি প্রশ্ন করেছে আমি 100% একমত যে জনগণের ভাগ্য নিয়ে আমরা খেলতে পারি না এবং আমরা প্রত্যেকে যারা রাজনীতি করি প্রত্যেকটি রাজনৈতিক দল এর জন্য দায়ী, আমার সোজা কথা। কিন্তু জনগণের ভোটাধিকার যদি ফিরিয়ে দিতে হয় তাহলে আমাদেরকে ওই যে একজন বলেছে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, সেই অবস্থায় যারা নৌকায়, যারা আওয়ামী লীগ করে, ডাইহার্ড আওয়ামী লীগ করে, তারাও কিন্তু 2014 5ই জানুয়ারি অনেকে নৌকায় ভোট দিতে পারে নাই। আমার এলাকায় কোনো ভোট হয় নাই, অলরেডি ওই 154টার মধ্যে ছিল। যারা নৌকায় ভোট দেয়, যারা আওয়ামী লীগ করে, তারাও বলছে আপা আমরা তো নৌকায় একটা সিল মারতে পারলাম না। তো সুতরাং বাস্তবতা হচ্ছে যে আমাদের এই অবস্থা থেকে যদি বেরিয়ে আসতে হয় আমাদের জনগণের ভোটাধিকার। এরপর আপনার কাছে যখন আসবো যে দুর্বলতার প্রসঙ্গ, এটিও তাজুর রহমান এনেছিলেন যে বিরোধী দল দুর্বল, সে কারণেই কি এই 5ই জানুয়ারিও আপনারা সমাবেশ করতে পারলেন না, সেটা শুনবো। আর এও শুনবো যে জনগণ আপনাদের সাথে নাই,
সরকারের সাথে আছে, সেই সমীকরণটাও আসলে কাজ করেছে কিনা এই সরকারের টিকে যাওয়া আর আপনাদের তাকে এত চেষ্টায় ফেলতে না পারা। ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নফেল, আপনাকে প্রচুর দর্শক এটা জানতে চেয়েছেন যে এই যে কথায় কথায় আপনারা বলেন যে খালেদা জিয়া বোমা মারার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ কোথায় শুনেছেন আপনি, এমন প্রশ্ন আপনার কাছে আছে। উজ্জ্বল আইন হোসেন বলছেন যে নফেল ভাই, যদি নির্দলীয় ব্যক্তির অধীনে নির্বাচন হতো তাহলে তো আর মানুষ মারা যেত না, তাহলে 24 জন মরার দায় আসলে আপনাদের দুই দলের মধ্যেই ভাগ হতে হবে কিনা। মোহাম্মদ খালেদ হোসেন মিলু তিনিও বলছেন যে এই 24 জন নিহত হয়েছেন কারণ ওরকম একটি পরিস্থিতিতে নির্বাচন হয়েছে, এরকম একটি নির্বাচন করবার রিস্ক সরকার আবার নিতে পারে কিনা। পরিস্থিতিটা কে সৃষ্টি করেছিল সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা যখন নির্বাচন করবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন কিন্তু অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হয়। আগেও বলেছি, বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে যা হয়নি বঙ্গবন্ধুর কন্যা সেই উদারতাটা দেখিয়েছেন। সেটি হচ্ছে উনি ওনার মন্ত্রিসভায় সরাসরি পদ দিতে চেয়েছিলেন বিএনপির নেতৃবৃন্দকে, যে তারা মন্ত্রিসভায় যোগ দিক এবং সেই মন্ত্রিসভা নির্বাচন অনুষ্ঠিত করুক। তার বদলে তাকে শুনতে হয়েছে গালাগাল টেলিফোনে, তার বদলে তার মুখের সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তিনি যখন তার বাসায় গেলেন, তার বদলে টেলিফোনে তার সাথে কি ব্যবহার করেছে দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে কি ব্যবহার করা হচ্ছে আমরা সব দেখেছি। পাশাপাশি আমরা এটাও দেখেছি টেলিফোনে আমরা অনেক কনভারসেশন রেকর্ড, সামাজিক যোগাযোগ মধ্যে আজকাল তো অনেক কিছু ওপেন হয়ে যায়, সবকিছু শুনতে পাওয়া যায়। আমরা দেখেছি কারা কারা বলছেন অ্যাকশনে যাওয়ার জন্য। আমি একটি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবার জন্য আমি করব, গণতন্ত্র রক্ষা করবার জন্য আমি করব, কিন্তু সেটাকে প্রতিহত করবার জন্য আমি রাজপথে থাকবো। কিন্তু প্রতিহতটা করবার আগে আমি কিভাবে নির্বাচনটা চাই সেই রূপরেখাটা, অর্থাৎ আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল, আওয়ামী লীগ সুনির্দিষ্ট করেছিল কিভাবে আমরা নির্বাচনটা চাই। বিএনপি কিন্তু 5 জানুয়ারির আগে কিন্তু কোনো ধরনের সলিউশন ফর্মুলা দিতে পারে নাই। তখন তো তাদের পরিষ্কার ছিল যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করবার জন্য আমাদের তো এখতিয়ার ছিল না, কারণ সুপ্রিম কোর্টের আদেশে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি আদালতের নির্দেশ মান্য করে আমরা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে করব না, কিন্তু অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য দুবার করবার সুযোগ রেখেছিল তার রায়ে। ঠিক আছে, কিন্তু তার আগে যে আপনি হত্যাযজ্ঞ শুরু করেছেন এবং পরবর্তীতে হত্যাযজ্ঞ শুরু করেছেন, আপনি আমার সাথে আলোচনার টেবিলে বসবার আগেই হত্যাযজ্ঞ শুরু করেছেন, পরে হত্যাযজ্ঞ ধারাবাহিকতা বজায় রেখেছেন, 1 বছর পরে গিয়েও কিন্তু আপনি মানুষ হত্যা করেছেন। সেই রাজনৈতিক শক্তির সাথে আমি কোন নৈতিকতার ভিত্তিতে আমি টেবিলে বসি? এক। দ্বিতীয়টা আরেকটি কথা হচ্ছে, আজকে আমরা বারবার শুধু বলছি যে আপনার এই সরকার টিকলো কিভাবে, এই সরকার টিকলো। সরকার টিকে জনগণের সমর্থনে। জনগণের সমর্থন যদি বঙ্গবন্ধুর কন্যার উপর না থাকতো, তিনি যদি সরকারকে সঠিক পথে পরিচালিত না করতেন, গ্রহণযোগ্যতা যদি না থাকতো, তার নেতৃত্বের প্রতি যদি আস্থা না থাকতো, তাহলে এই সরকার টিকতো না। এই সরকার টিকেছে কারণ 40% জনগণ ভোটও দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে। তারা আস্থা হারিয়েছে দুর্নীতিগ্রস্ত রাজাকার জামায়াতের সাথে, আতাতকারী রাজনৈতিক শক্তির সাথে। তারা আস্থা হারিয়েছে যারা বিদেশের অর্থ পাচার করে, এতিমের অর্থ চুরি করে তাদের উপর থেকে। তারা আস্থা হারিয়েছে যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে তাদের উপর থেকে। সেই আস্থাহীন রাজনৈতিক শক্তি কিন্তু আজ পর্যন্ত এখনো কি উপায়ে তারা আগামী নির্বাচন দিতে চান সেটা স্পষ্ট করতে পারেননি। জিজ্ঞেস করলে বলে সময় সাপেক্ষে বলবো। তারা কিন্তু আমার 4 বছর মেনে নিয়েছেন, তারা আমার 4 বছর মেনে নিয়েছেন, কারণ তারা কিভাবে চান নির্বাচন সেটা এখন পর্যন্ত বলতে পারেননি। বলবেন কখন? নির্বাচনের 1 মাস আগে। আশা করি সেই রূপরেখাটা আমরা শুনবো, সাথে কিছু পেট্রোল বোমা যেন তারা আমাদেরকে না উপহার দেন। আমি একটা বিরতির পর শামাওবাদ আপনার কাছেই ফিরবো এই কথাই জানতে যে জনগণ সাথে আছে বলেই আওয়ামী লীগ সরকার টিকলো, আর আপনারা আওয়ামী লীগ সরকারকে ফেলতে পারলেন না কারণ জনগণ সাথে নেই বলেই কিনা। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। শামাওবাদ আপনার কাছে জানতে চাই যে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে খালেদা জিয়ার অবস্থান নেওয়া, ছাত্র দলের আমি দুঃখিত, তখন মনে হলো যে বিএনপি হয়তো অনুমতি অথবা অনুমতি ছাড়া সমাবেশে একরকমের রাজপথে থাকবার কথা ভাবছে। 5 জানুয়ারিতে আপনারা সমাবেশটা শেষ পর্যন্ত করলেনই না কেন? আপনার একজন দর্শক চন্দন মিয়া বলছেন, শামা ম্যাডামের কাছে জিজ্ঞাসা, এখনো যদি আপনারা হরতাল বা অবরোধ দিয়ে শুধু মিডিয়াতেই প্রচার করেন তাহলে তৃণমূলের নেতারা কোথায় যাবে? আপনারাও রাজপথে থাকবেন কিনা? এটি একটি প্রশ্ন। আর জনগণ যদি আপনাদের পাশে থাকলো না বলেই আপনারা আসলে এই জনসমর্থন বিশিষ্ট সরকারকে ফেলতে পারলেন না কিনা?
আমি তো আগেই ওই প্রশ্নের উত্তরটা দিয়েছি। আমি পেট্রোল বোমার কয়েকটা উদাহরণ, কারণ উনি এতবার পেট্রোল বোমার কথা বলছেন, কয়েকটা উদাহরণ দিতে চাই। 6 মার্চ 2015 সমকাল বিএনপি পত্রিকা 9, নাটোরের যুবলীগ কর্মী অস্ত্র গুলি সহ পেট্রোল বোমা সহ আটক। 23 মার্চ 2015 আমাদের সময়ের নিউজ, পেট্রোল বোমা সহ আটক 2 ছাত্রলীগ নেতা দিনাজপুরে, তারা গ্রেফতার করা হয় তাদেরকে, এবং পরে আওয়ামী লীগের নেতা তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। প্রথম আলো 22 ফেব্রুয়ারি 2015 দক্ষিণ কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নে ছাত্রলীগের আহ্বায়ক নূর হোসেন বড় ভাই 4টি পেট্রোল বোমা সহ আটক। বিভিন্ন এক্সাম্পল আছে, আমি জাস্ট সময়ের অভাবে 3-4টা দিলাম। এখন আমি আসেন যে 5 জানুয়ারি আমাদের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটা ছিল কালো পতাকা দিবস হিসেবে এটাকে পালন করা, মিছিল সমাবেশ করা সারা দেশে, বিক্ষোভ মিছিল। হ্যাঁ, এখানে আপনারা দেখেছেন 25-26টি জেলায়, মানে 25টিরও বেশি জেলায় এবং উপজেলা লেভেলে পুলিশ মানে একেবারে মানে ভীষণভাবে আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার করেছে। এটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে প্রথম আলোর ফার্স্ট লিড নিউজ করেছিল, যে কিভাবে পুলিশ পেটাচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে, কেন করছে, এটার কারণটা কি? হ্যাঁ ঠিক আছে, ওনারা এটাকে দে ওয়ান্ট টু মেক ইট এ পয়েন্ট, তারা গণতন্ত্র দিবস হিসেবে পালন করতে চায়। তারা যদি গণতন্ত্রেই বিশ্বাস করে, তাহলে বিএনপির অ্যাজ এ পলিটিক্যাল পার্টি রাইট আছে, অধিকার আছে 5 জানুয়ারিতে আমাদের কর্মসূচি দেওয়ার, এবং সেই কর্মসূচি আমরা দিয়েছি। সেই কর্মসূচিতে কেন পুলিশ এই যে ছেলেটিকে পেটাচ্ছে, সেই ছেলেটির হাতে লাঠিও ছিল না, বোমাও ছিল না, ককটেলও ছিল না, কিছুই ছিল না, সে খালি হাত পা নিয়ে একটা মিছিলে অংশগ্রহণ করতে গিয়েছিল, তাকে পেটাবে কেন? উনি মামলার কথা বলেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন করে উনি আলিয়া মাদ্রাসা যাচ্ছেন। উনি বলেছেন, কোর্টে উনি দাঁড়িয়ে বলেছেন যে আমার জন্য স্পেশাল এই সার্ভিস কেন, আমি কেন দেশের অন্য কোনো নাগরিকের মতো একটি আমি রাইট পাবো না, আমার জন্য এই আলিয়া এই স্পিডি মানে তড়িৎ গতিতে এই আলিয়া মাদ্রাসা কেন এটা হচ্ছে। আমি আপনাকে বলতে চাই, প্রত্যেক দিন উনি যখন কোর্টে যাচ্ছে, আমাদের নেতাকর্মীরা ওনার সাথে থাকেন, নেতাকর্মীদেরকে লাঠিচার্জ করা হয়, তাদেরকে মারা হয়, তাদেরকে গ্রেফতার করা হয়, এবং প্রত্যেকটা দিন নতুন করে মামলা দেওয়া হয় সেই নেতাকর্মীদের নামে। তো এই জিনিসগুলো যে হচ্ছে, ঠিক আছে, উনি আমি যদি মনে করাই যে মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, মানে এই সময়ের অনেক মন্ত্রীরা তাদের মানে পিটুনি খাওয়ার, আসলে পুলিশের পিটুনি খাওয়ার, আর মতিয়া চৌধুরী অনেক লাকি, তারা পিটুনি খেয়েছে, তারা গুম হয় নাই, তারা আজকে ওনারা রিমান্ডে যায় নাই। মোহাম্মদ নাসিমকে কোনো রিমান্ডে নেওয়া হয় নাই। আজকে আমাদের রিজভী আহমেদ, উনি 6-7 বার জেলে গেছে, ওনার রাজনৈতিক নেতাদেরকে অনেকবারই ওনার জেলে গেছে। আমি আসলে বুঝতে চাচ্ছি রাজনীতিটা কি, মানে এই যে ধরুন সরকার পতনের আন্দোলন থেকে এখনো সরে আসেন নাই, এখনো এই ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী 37 মিনিটের বক্তৃতাতেও খালেদা জিয়া আবারও বলেছেন কিন্তু এটা কি আপনাদের নেতাকর্মীদের ব্যর্থতা নাকি জনসমর্থন নাই? মানে আপনারা সরকারের পতন ঘটাতে পারলেন না 4 বছর পার হলো। দুইটাই অসত্য কথা, কারণ ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র দল পারমিশন নিয়েছে, পুলিশ পারমিশন দিয়েছে, পারমিশন দেওয়ার পরে তারা হঠাৎ করে গেট বন্ধ করে দিয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীরা ওখানে উপস্থিত ছিল, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওখানে উপস্থিত হয়েছেন, ওখানে অবস্থান নিয়েছেন, তারপরে 5:30টার পরে গেট খোলা হয়েছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। এখন এই আচরণ সরকার পতনের বিএনপি আছে কিন্তু বিএনপি ব্যর্থ হচ্ছে, সেটা কি এখন অন্তত 2018 সালে এসে স্বীকার করে নিতে হবে কিনা? সরকার পতনের আন্দোলনে কোথায় আছি আমরা? আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মহাসচিব থেকে শুরু করে সকল নেতৃবৃন্দরা কিন্তু বলছে যে আমরা সরকারের পতন ঘটাতে হবে, আলোচনার মাধ্যমে রাজনৈতিক নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন হ্যাঁ, আপনার সরকার পতন তো জনগণই ঘটাবে, এবং আপনি জনগণ আওয়ামী লীগের সাথে আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? একটা ভোট দিতে হবে, সেই সুষ্ঠু ভোটে জনগণ নির্ভয় ভোট দিতে পারবে, সেইভাবে তো তার ভোটাধিকারটা হবে। আমি যে লোকাল ইলেকশন গুলোর কথা বলি, ওনারা আওয়ামী লীগের আমলে যে কটি লোকাল ইলেকশন হয়েছে, তারা ভোট চুরি করেছে, ভোট কেড়ে নিয়েছে, পুলিশ নিজে সিল মেরেছে, প্রিজাইডিং অফিসার নিজে সিল মেরেছে। আবার ঢাকা সিটি কর্পোরেশনের কথা হচ্ছে, গত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে
আপনাদের মিডিয়ার লোকজন গিয়ে দেখেছে যে সিটি অনবরত প্রিজাইডিং অফিসার সিল মারছে, পুলিশ নিজে ঢুকে সিল মারছে, ছাত্রলীগ ঢুকে সিল মারছে, যুবলীগ ঢুকে সিল মারছে। এই বাস্তবতায় আওয়ামী লীগের আমলে কে নির্বাচনে যাবে? এখন আপনার লোকাল নির্বাচন তারা ছাড়বে না। লোকাল নির্বাচনে কিন্তু সরকার পরিবর্তন হয় না, কিন্তু লোকাল নির্বাচন আওয়ামী লীগের রক্ত মানে ওনাদের মজ্জার মধ্যে সমস্যা আছে, তো ওনার গণতন্ত্র ওনাদের মজ্জার মধ্যে নাই। সুতরাং ওনার লোকাল নির্বাচন, ইউনিয়ন নির্বাচন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, ওরা কেউ নির্বাচন ছাড়বে না। কিন্তু আওয়ামী লীগ প্রমাণ করেছে যে কোনো মতে ছলে বলে কৌশলে যদি আপনি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আপনার সব মামলাগুলো উধাও হয়ে যাবে। কারণ এই মামলার কথা বললে তারপর বিভিন্ন মামলা কিন্তু বর্তমান শেখ হাসিনার বিরুদ্ধেও ছিল, এগুলো কিন্তু ওভারনাইট গায়েব হয়ে গেছে, কারণ উনি ছলে বলে কৌশলে উনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন। কারণ উনি সিঙ্গাপুরে পয়সা পাঠান নাই, আমি আসবো, উনি সিঙ্গাপুরে পয়সা পাঠান নাই, আপনার নেত্রীর পুত্রধন পয়সা পাঠিয়েছেন এবং বিশ্বব্যাংক সেটা একটা বই বানিয়েছে, বই পাঠিয়েছেন। না সেই তো বললাম 2013-14 সালে আওয়ামী লীগের নেতারা 993,000 কোটি টাকা পাচার করেছেন অনলি 2013-14 সালে। এটা আওয়ামী লীগ আমলে হয়েছে, আওয়ামী লীগ আমলে হয়েছে, তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন ক্ষমতায় থাকা অবস্থায়, সেটা বলেছে। আমরা ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু একবারও বলেনি সেটা। নবনীতা আপা, এই যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা নিয়ে বিএনপি আওয়ামী লীগ ঝগড়া, এটা কিন্তু তত্ত্বাবধায়ক ওনারাই নিয়ে আসছিলেন, আমরা কিন্তু সেটাতে ছিলাম না। একদল গিয়ে একবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন, আবার আরেক দল আন্দোলন করলো, তত্ত্বাবধায়ক রিইনস্টেট হলো, আবার আরেক দল গিয়ে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেল। এই তত্ত্বাবধায়ক সরকার নেয়া আনা নিয়েই তো এই ঝগড়াটা এখন চলতেছে। আপনি দেখেন একসময় আন্দোলন কিন্তু ভেরি পপুলার মেথড ছিল সরকারকে হটানোর জন্য, এদেশে বিশাল আন্দোলনের মাধ্যমে সরকারকে সরানোর একটা ফর্মুলা ছিল। এখন আন্দোলনের মেথডটা মানুষের কাছে আনপপুলার হয়ে গেছে। আগে রিক্সার ড্রাইভার, ঠেলার ড্রাইভার, সাইকেল স্টুডেন্ট যারা আজ কিছু হলেই আন্দোলন, গাড়ি ভাঙ্গা, এই দেশের আমাদের 9 বছরের সময় 365 ডেজের মধ্যে 250 থেকে 300 দিন হরতাল চলতো এই দেশে, দেশের মানুষ সাক্ষী। তা এখন এই আন্দোলনটা নাই, এই মানুষটা চাচ্ছে না, তাই বলে কি বিরোধী দলের কথা শোনা যাবে না? অবশ্যই বিরোধী দলের কথা শুনতে হবে, বিরোধী দলের কথা শুনতে হবে। কি হয় হরতাল করে কি হয়, মানে রাজনৈতিক এখন হলো আমরা যদি রাজনৈতিক দলগুলা এই আন্দোলনের পথ পরিহার করে আমাদের ক্ষমতায় গেছি, মানুষ ভোট দিয়ে নেওক, ক্ষমতা ছাড়তে হবে আবার যেহেতু মানুষ ভোট দিয়ে কাউকে আসবে, সেই জায়গায় যদি আমরা আসতে না পারি এই আন্দোলন কিন্তু এই যে এক দলের প্রতি আরেক দল আমাদের, এটা ঠিক হবে না। সেটা ঠিক কিভাবে হবে? ক্ষমতায় গেলে আমরা ক্ষমতা ছাড়তে চাই না, কখনোই না। আর আরেকটি নির্বাচন, 10টি নির্বাচন যতটুকু হোক করতে হবে, এটা কিন্তু দোষ শুধু একা কারণ না, 3টি রাজনৈতিক দলের দোষ আছে। এখন বেশি হচ্ছে, আগে হয়তো বা কম ছিল। আর এই যে আমার সামাবায় হচ্ছে এখন, আপনার আগে ঘুম ছিল না, আমাদের সময় কোনো ঘুম ছিল না, এখন তো ঘুম আছে। ঘুম এই শব্দটা একটি অপপ্রচার, অপপ্রচার যদি যাই হোক, অবশ্যই একটি অপপ্রচার, যারা হয় তারা তো চলে আসে, অবশ্যই একটি অপপ্রচার। কারণ হচ্ছে দেখুন কথায় কথায় বিএনপি আমার ফোনটা আপনাদের দেই, আপনি ঘুম এখন অপপ্রচার যাই হোক, এটা মিডিয়া আসতেছে, তো এরা ব্যাক করতেছে, আবার কোথায় যাচ্ছে, কেন ব্যাক করতেছে, তো সরকারের দায়িত্ব হবে ওনাদেরকে কি কারণে এই গুমগুলো হচ্ছে। সরকার যখন যে দল ক্ষমতায় থাক না কেন, সরকারের দায়িত্ব জানমালের নিরাপত্তা, এটা তো সাংবিধানিক দায়িত্ব, সরকার জানতে হবে এটা কি হচ্ছে। সেকেন্ড আরেকটা জিনিস হবে, আমাদের অতি নির্ভর যদি প্রশাসনের উপরে হয়ে যায়, তখন প্রশাসন অতি উৎসাহিত হয় কিন্তু এমন কিছু কাজ করবে যাতে রাজনৈতিক দল হোক আর সরকারকেও তাকে বিব্রত করতে এই পারে। সংক্রান্ত একটি প্রশ্ন আছে, আসলে শামা ওবায়দের কাছে আরো অনেক প্রশ্ন আসছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা মাঠে থাকেন কিনা, বিএনপির নেতৃবৃন্দ মাঠে থাকেন কিনা, মাঠে গেলে বিএনপি কি হতো, এই প্রসঙ্গে আর আসবার সুযোগ নাই। কিন্তু ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এস এ মহসিন, আমাদের দর্শক প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ কি মাঠে আছে নাকি আওয়ামী লীগ পুলিশ দিয়ে মাঠে থাকতে যাচ্ছে, পুলিশ ছাড়া আওয়ামী লীগই কতক্ষণ মাঠে থাকতে পারবে? আর দাউদ ইব্রাহিম আপনার কাছে জানতে চাচ্ছেন, আরো দু একজন লিখেছেন, আমি বলেছি যে খালেদা জিয়া সম্পর্কে আপনি কোথায় কি পড়েছেন। দাউদ ইব্রাহিম জানতে চাচ্ছেন কোন সোর্সের ভিত্তিতে আপনি একের পর এক দুর্নীতির কথা বলছেন? কোন সোর্সের ভিত্তিতে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যারা তখন আন্তর্জাতিক সমীক্ষা উপর ভিত্তি করে তারা করাপশন পারসেপশনের একটা ইন্ডেক্স করে, সেই ইন্ডেক্সে বাংলাদেশকে পরপর 3 বার সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তারা স্বীকৃতি, তারা সেখানে স্থান দেয়। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে আমাদের তারা যে দুর্নীতির মামলাগুলো করলো, সেখানে ওই সময়টাতে সিমেন্স, জার্মানির একটা স্বনামধন্য কর্পোরেশন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে স্বীকার করলো আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানকে তারা টেলিটকের একটি প্রজেক্টের জন্য বিশাল অঙ্কের অর্থ ঘুষ দিয়েছেন। তারা মার্কিন কোর্টে সেটা স্বীকার করেছে। সেই স্বীকারোক্তির ভিত্তিতে সিঙ্গাপুর ডিস্ট্রিক্ট কোর্টে মামলা হয়ে বাংলাদেশে অর্থ ফেরত এসেছে। সুতরাং যেখানে
এবং এই উদাহরণটিকে বিশ্ব ব্যাংকের একটি ইউনাইটেড নেশনের একটি অফিস আছে, অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম, সেই অফিস একটি হ্যান্ডবুক তৈরি করেছে। সেই অফিসের হ্যান্ডবুকে পরিষ্কার করে একটা উদাহরণ হিসেবে দিয়েছে কিভাবে সার্বভৌম রাষ্ট্রের সম্পদ, চুরি হয়ে যাওয়া সম্পদ, স্টোলেন অ্যাসেট রিকভারি হ্যান্ডবুক, সেখানে চুরি হয়ে যাওয়া সম্পদ কিভাবে ফেরত আনা যায় পরিষ্কার করে আরাফাত রহমান কোকোর নাম লেখা আছে সেখানে। সেটা একটি মাত্র উদাহরণ। এখন আমি একটু বলি, এই যে গুম খুনের বিষয়ে তারা বারবার যে কথাটা বলছেন, একইভাবে কিন্তু তারা সবসময় বাকশালের বিষয়ে তারা প্রায় সময় বলেন। সংবিধানের ৪র্থ সংশোধনী অনুসারে বাকশাল রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়িত হওয়ার কথা ছিল ১ সেপ্টেম্বর ১৯৭৫ সাল থেকে। তার আগেই ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে সপরিবারে হত্যা করা হয়, ইনক্লুডিং 10 বছরের শিশু শেখ রাসেল। যেই শাসন ব্যবস্থা প্রবর্তনই করা হয় নাই, তার অপকারিতা নিয়ে তারা বারবার যে অপপ্রচার চালান, একই কায়দায় ১৬ কোটি দেশের মানুষে, ১৬ কোটি মানুষের দেশে, ১৬ কোটি দেশ না, ১৬ কোটি মানুষের দেশে ২৮০ জন লোক ৯ বছর ধরে নিখোঁজ, তারা মারা গিয়েছেন, কেউ কিছু বলছে না। হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্য অনুসারে ২০০ না, বাকিরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় নিখোঁজ বলছেন, কিন্তু ৯ বছরে হয়েছে ২৮০ জন লোক। এটা পরিসংখ্যানের দিক থেকে এটা তেমন কোনো সিগনিফিকেন্ট উদাহরণ নয়। বটে আপনি বার করেছেন লন্ডনে, আপনি নিশ্চয়ই মানে এটাও প্রত্যেকটি মানুষের জীবন কিন্তু অবশ্যই জি ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলছেন কিছু কিছু ব্যক্তিরা, না কিছু কিছু ব্যক্তিরা বলছেন ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যারা সন্দেহ করছেন বলছেন ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। হ্যাঁ, কিন্তু তারা কি আসলে কি ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নাকি সেলফ ডিসঅ্যাপিয়ার্ড সেটা তো আমরা বুঝতে পারবো পরে। কারণ কিছুদিন আগে ব্র্যাক ব্যাংকের একজন কর্মকর্তা ফিরে এসে বললেন যে তিনি দিনার দায়ে হারিয়ে গিয়েছিলেন, ইচ্ছা করে হারিয়ে গিয়েছিলেন। আবার তাদের জোটের একজনকে ২ মাস না ৩ মাস পরে রিমান্ডে পাওয়া গেল। কিন্তু ২১ আগস্টের মতন ২১ শামা ওবায়দ অনেক বলেছেন, শামা ওবায়দ অনেক বলেছেন, না আপনি অনেক বলেছেন। ২১ আগস্টের মতন জজ মিয়া নাটকের মতন হাস্যকর কাহিনী তো আমরা করিনি। তারা বলছেন আমরা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে, আমরা বলছি যে তারা মানুষ পুড়িয়ে না, আমরা এটা তো প্রমাণিত সত্য। জজ মিয়া নাটক সাজিয়ে বলেছেন বঙ্গবন্ধুর কন্যা নাকি ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে নিজের গায়ে নিজে গ্রেনেড মেরে মানুষ হত্যা করে সেই নাটক সাজিয়েছে। সেই রাজনৈতিক অপশক্তি, এই রাজনৈতিক অপশক্তি বাংলাদেশে আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল। এই রাজনৈতিক অপশক্তি জামাত ইসলামী যুদ্ধাপরাধীদের সাথে আঘাত করে বাংলাদেশে ক্ষমতায় এসেছে। এই আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগ মাঠে আছে। আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাসে আওয়ামী লীগ শুধুমাত্র ২০ বছরের কম ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাসে ৫০ বছর আমি শামা ওবায়দ আপনার কাছে জানতে চাই, শেষ করব। টেলিভিশনে শামা ওবায়দরা কথা বলতে পারতেন না, গণতন্ত্র আছে বলেই পাচ্ছেন, আছে বলে আপনারা শামা ওবায়দদের কথা বলতে আছে বলেই পাচ্ছেন, আছে বলেই পাচ্ছেন। আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে। আজকে ৩০টার উপর টেলিভিশন চ্যানেল দিয়েছে। বঙ্গবন্ধু যদি গণতান্ত্রিক না হতেন, উদারমনা না হতেন, তিনি এই টেলিভিশন চ্যানেলগুলো দিতেন না। আজকে টেলিভিশন চ্যানেলে তারা এসে কথা বলতে পারছেন। তাদের সময় আমরা টেলিভিশন চ্যানেল দূরের কথা রাস্তায় কথা বলতে পারি নাই, তাদের রাস্তায় নামার ক্ষমতা নাই, একটা মানববন্ধন করারও ক্ষমতা নাই। সুতরাং তারা ওয়েস্টিনে বসে কিছু প্রেস ব্রিফিং করেন, সেটা হচ্ছে তাদের রাজনীতি। তারা অপেক্ষা করছেন কখন নির্বাচন আসবে, সেই নির্বাচনে। আপনি কি শেষ মন্তব্যটুকু করতে দিবেন শামা ওবায়দ? দুই দলের নেত্রীকে জনগণ একসাথে দেখতে চায়, শাহাবুল ইসলাম সহ আরো কয়েকজন এই ধরনের কথা নফেল বলেছিলেন। সাহেবের মতো একজন নতুন প্রজন্মের রাজনীতিবিদের কাছ থেকে আমি এগুলো আশা করি না, দেশের জনগণ আশা করে না। ওনারা আওয়ামী লীগের ইশতেহারে, ওনারা ২০০৮ এবং ২০১৪ যে ওনাদের ইশতেহার ছিল, ইশতেহারে ওনারা বলেছিলেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ওনারা বন্ধ করবেন, বন্ধ করেন নাই, এটা আরো বেড়েছে। সেকেন্ড, ওনারা বলেছেন ঘরে ঘরে চাকরি দিবেন, কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট অনুযায়ী ৪-৫ কোটির উপরে এখন আমাদের বেকারত্ব, এবং সেই বেকারত্বের কারণে আজকে আমাদের যে ক্রাইসিস। এবং থার্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যে এখন ক্রাইসিস ২০১৮ সালে অর্থনীতিবিদরা যেটা পয়েন্ট আউট করেছে, ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছে এই আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের নেতারা কিন্তু ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছে। আমাকে শেষ করতেই হবে। এটিও তাজ রহমান, শামা ওবায়দ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আপাতত বিদায়, আগামীকাল রাত ১০টা পর্যন্ত খুঁজতে থাকুন রাজনীতি।